আমরা একটা কমিটি করে দিয়েছি স্যার। আমরা যে সমস্ত নালা, যে সমস্ত খাল স্যার মূলত বন জলবদ্ধতার জন্য সৃষ্টি হয় সেগুলো স্যার আমরা চিহ্নিত করছি। পাশাপাশি স্যার আমরা যেটা মনে করছি স্যার সিটি কর্পোরেশন, সেটা হচ্ছে মে মাসের মধ্যে স্যার আমাদের যে কার্যক্রম হবে সেটা হচ্ছে স্যার আমাদের যে 1600 কিলোমিটার যে ড্রেন এবং স্যার সেকেন্ডারি টারশিয়ারি খাল আছে এগুলো স্যার আমরা মাটি উত্তোলন করবো, পরিষ্কার করবো স্যার। এবং আমরা মনে করছি এটাই হবে আমাদের মূল চ্যালেঞ্জিং জব, এবং এটার জন্য স্যার আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ের কাছে স্যার প্রকল্প চেয়েছি। পাশাপাশি স্যার আমরা মনে করছি যে অ্যাওয়ারনেস বিল্ডিং এবং এনফোর্সমেন্টও পাশাপাশি স্যার চালিয়ে নিতে হবে, কারণ আমরা কোনোভাবেই স্যার থামাতে পারছি না স্যার। নালা কিংবা খালে যে ময়লা ফেলছে সেটা স্যার আমরা থামাতে পারছি না, সেই জন্য আমরা এনফোর্সমেন্টে যাচ্ছি স্যার। আমাদের ম্যাজিস্ট্রেটের সম্পর্ক রয়েছে, আমরা স্যার কয়েকজন ম্যাজিস্ট্রেটের জন্য ইতিমধ্যে এটা আলোচনা হয়েছে স্যার, আমরা ইতিমধ্যে পত্র প্রেরণ করবো স্যার। মূলত এই দুইটা বিষয়ে স্যার আমরা মে মাসের মধ্যে আমরা টার্গেট করছি স্যার। পরবর্তী সংস্থা হিসেবে সিটিএ কে অনুরোধ করছি আপনারা আপনাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করুন। আসসালামু আলাইকুম। আমরা আসলে 36টা খালের মতো 19টা খালের মতো কাজ শেষ হয়েছে, বাকি খালগুলোর কাজ চলছে। তবে বিস্তারিত আমি বিডি সাহেবকে যে সেখানে কাজ করছে ওনাকে বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা বলতে কিন্তু 70 ইনফরমেশনটা বলি। এই মুহূর্তে স্যার আমি 76.65 এ দাঁড়িয়ে আছি। 36টা খালের আমার একটা প্রজেক্ট যেটা 90 খাল হয়ে গেছে, যেটা হ্যান্ডওভার করার প্রয়োজন আছে স্যার। নেক্সট 4 মান্থসের যে ওয়ার্ক প্ল্যান সেটা আপনি স্যার রাইট কলামে ব্লু যে বারটা আছে সেটা দেখতে পাচ্ছেন। তো এই কাজটুকু আমরা নেক্সট 4 মান্থসে করব, এবং এটা যদি আমরা করতে পারি আমাদের টার্গেটেড ফিজিক্যাল অগ্রগতি হয়ে যাবে 84%, এবং আমাদের আরো 6টা খাল হ্যান্ডওভারের জন্য প্রস্তুত হয়ে যাবে, যেটা 19 এর সাথে 6 যোগ করে এটা হবে 25। স্যার আমরা প্রজেকশন অফ ওয়াটার লগিং আফটার মে 2025 আমরা বামের যে ম্যাপটা দেখতে পাচ্ছি তার মাঝখানে কিছু ওয়াটার বডি আছে, এবং এটার সাথে যে কন্ট্রিবিউটিং এরিয়া সেটাকে ডানে আমরা দেখাচ্ছি। আমরা সেন্ট্রি সার্কেল এবং চাঁদগাঁও রেসিডেন্সিয়াল এরিয়া, মোরাদপুর, বহদ্দারহাট, পাঁচলাইশ, পাটুরিয়া, চাকতাই, কালামিয়া বাজার, রাত্তারপুর, 2 নম্বর গেট, বাদামতলী, সাউথ আগ্রাবাদ, সাউথ হালিশহর, এই কয়টা এরিয়াকে স্যার জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে আনবার জন্য সর্বাত্মক চেষ্টা করছি স্যার। একটু যদি কম্পারিজন করি স্যার, লাস্ট কাপল অফ ইয়ার্সে 2023 সালে আমাদের নাম্বার অফ ওয়াটার লক স্পট ছিল 113টি, এবং এভারেজ ওয়াটার রিসিডিং টাইম অর্থাৎ পানি নির্গমনের সময় ছিল 8 থেকে 9 ঘন্টা। 2024 সালে এটা চলে এসেছে 62টিতে, এবং পানি নির্গমনের সময় 5 থেকে 6 ঘন্টা হয়েছে। 2025 আমরা টার্গেট করছি এটা আরো ব্রিং ডাউন করে 35 বা বিলো 35 এ নিয়ে আসবো, এবং পানি নির্গমনের টাইমটাও কমিয়ে আনবো স্যার। এটা অ্যাচিভ করতে হলে আমাদের কিছু রিকুইজিটের প্রয়োজন আছে, যেটা সিটি কর্পোরেশনের সম্মানিত স্যার বলেছেন। আমাদের টারশিয়ারি এবং সেকেন্ডারি ড্রেনেজ নেটওয়ার্ক অর্থাৎ বহনযোগ্য একটা ড্রেনেজ নেটওয়ার্ক থাকতে হবে, এভরিডে গার্বেজ ম্যানেজমেন্টটা সুষ্ঠু হতে হবে, এবং ফাংশনাল রেগুলেটর যদি কিছুটা পাওয়া যায় 50%, তাহলে আমরা একটা ভালো একটা সহনীয় পর্যায়ে আসতে পারবো বলে আমার বিশ্বাস স্যার। মেজর চ্যালেঞ্জেস যদি বলি, as usual স্যার, ল্যান্ড অ্যাকুইজিশন হ্যাজ বিন এ চ্যালেঞ্জ। আমরা 1 কাঠা জমিও কিন্তু পর্যন্ত ল্যান্ড অ্যাকুইজিশন বা ভূমি অধিগ্রহণ করতে পারিনি। ইউটিলিটি শিফটিং যেটা একটা দীর্ঘসূত্রিতা আছে স্যার, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মাঝে মাঝে এই দীর্ঘসূত্রিতাগুলো যদি একটু কমানো যায় ড্রাই সিজনে, তাহলে আমরা বর্ষা সিজনে একটা ভালো ফল পাবো। স্ট্রাকচারের যে ডিসম্যান্টলিং, আপনারা জামাল খান খাল দেখতে পাচ্ছেন, এগুলো খুবই বিএস লাইনের উপর দাঁড়িয়ে আছে, এগুলোকে রিমুভ করে যাওয়া এবং একটু চ্যালেঞ্জিং, কারণ অনেক লোকই অনেক ভবন বা প্রত্যাশিত ইন্ডাস্ট্রি অর্ডারগুলো নিয়ে আসতেছে, তারা ড্রাই 4-5 মাস খেয়ে ফেলতেছে। দেয়ারবাই আমরা রেনি সিজনে ল্যান্ড করতেছি, রেনি সিজনে আপনারা সবাই জানেন যে 6 মাসের বেশি কাজ করা যায় না, 5 মাসের বেশি কাজ করা যায় না। এবং মেইনটেনেন্স অফ কমপ্লিটেড খাল, আমরা অলরেডি 19 খাল মেইনটেনেন্স করে কমপ্লিট করে ফেলেছি। এই বর্ষা বা মে শেষে আমরা কিন্তু 25টা করে ফেলবো, এবং এই দীর্ঘ মেয়াদী অর্থাৎ প্রোট্রাক্টেড পিরিয়ডের জন্য যে মেইনটেনেন্স, এটা কিন্তু একটা ট্রিকি ইস্যু, আমাদের মনে হয় অ্যাড্রেস করার সময় চলে এসেছে স্যার। স্যার আমাদের ইনভলভমেন্ট অফ ডিফারেন্ট স্টেক হোল্ডার্স আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এদের সবার সাথে স্যার আমাদের স্টেক হোল্ডার সাথে ইনভলভমেন্ট আছে স্যার। এবং ইন দিস রিগার্ড আমরা একটা রেকমেন্ডও করি, আমার মনে হয় আমাদের কমান্ডার মোহাম্মদ ব্রিগেডিয়ার শাম স্যার এর উপর কিছু লাইট দিতে পারবেন স্যার। আমরা একটা বডি রেকমেন্ড করেছি স্যার, এটা থাকলে স্যার আপনি যদি একটু গাইড বলেন স্যার। Thank you very much, sir. Sir, আমি কমান্ডার তারিক কনস্ট্রাকশন ব্রিগেড
also deployed in the Chittagong city for the আইনশৃঙ্খলা যেটা আছে সেটা যাতে করে দেব। আমার অনেকগুলি কাজের ভিতরে this is one of the just portion যেটা হচ্ছে এখানে কাজ করে। স্যার আমার অবস্থান খুব স্পষ্ট। আমি মনে হয় বিব্রত যেটা হলো আমরা যতগুলি এদেশের সেনাবাহিনীতে যতগুলি কাজ করেছি আর্মির যত কনস্ট্রাকশন বা বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড হয়েছে আমি ব্যক্তিগতভাবে যোগদানের পরে আমি এম্বারাসড এটা নিয়ে যে মানুষ সে ভরসার জায়গা হিসাবে এখানে রাখা হচ্ছে কোনো না কোনো ভাবে ইনভলভ হয়েছে আমরা নাও ইট ইজ স্টপ এন্ড পিপল যে কোনো জায়গায় দেখা গেল সেনাবাহিনী ওখানে দেওয়া হয়েছে কাজটা যেটা হলো কাজ তো সেনাবাহিনী করবে স্যার আমি খুব বেশি কিছু বলবো না স্যার এখানে আমি আমার অফিসারদেরকে বলেছি 24/7 ফর নেক্সট 5 মান্থ যেটাকে বলা হয় এই 24/7 নেক্সট পয়েন্ট কোনো ছুটি কোনো কিছু নাই আই ওয়ান্ট এ ডেফিনিট ইমপ্রুভমেন্ট আমাকে একটু সাপোর্ট আপনাদের করতে হবে সেটা হলো এই যে অর্গানোগ্রাম যেটা দেখলেন স্যার যারা ইনভলভ এখানে বিভিন্ন স্টেক হোল্ডার আমি যদি 24 ঘন্টা কাজ করতে পারি আমার মনে হয় এই সমস্ত প্রতিষ্ঠান থেকে একজন রেপ আমার সাথে সর্বক্ষণ থাকতে পারবে আমি আগামী 5 মাস আপনাদের কাছ থেকে এইটুকু চাই এই প্রতিটা প্রতিষ্ঠান থেকে তাদের রিপ্রেজেন্টেটিভ আমার সাথে সর্বক্ষণিকভাবে যুক্ত থাকবে আমি ইনশিওর করব যেটা এক্সিকিউটিভ এখানে করেছে স্যার যেটা প্ল্যান করেছে উইল মেক শিওর যে এটাকে আমরা করব তোমার ওইটাকে দেখাচ্ছ এখানে তুমি নামগুলো এখানে বলো রিপিট করো এখানে যে জিনিসগুলো আছে স্যার রিপ্রেজেন্টেটিভ ফ্রম চিটাগং চট্টগ্রাম সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ অফ সিডিএ চট্টগ্রাম পোর্ট অ্যাসোসিয়েশন ডিসি অফিস থেকে একজন রিপ্রেজেন্টেটিভ এডিসি ওনার যে প্রতিনিধি হলে ভালো হয় এবং বাকি যে ইউটিলিটির সাথে রিলেটেড ওয়াসা পিডিবি জেডিডিসিএল এবং বিডিসিএল এটা একটু করে থাকলে ভালো হয় এবং আমাদের যে কমিউনিটি গ্রুপ আমরা কমিউনিটির সাথে এনগেজ করি বিভিন্ন জায়গায় বিল্ডিং স্থাপনা ভাঙতে যে আমাদের কষ্ট হয় কমিউনিটি গ্রুপের যে নাগরিক কমিটি যদি করা হয়ে থাকে ওখান থেকে একজন হলে ভালো হয় একজন ম্যাজিস্ট্রেট লাগে স্যার এবং যে আমাদের এই মুহূর্তে প্রায় 60টারও বেশি কেস চলতেছে চলমান আছে যেগুলো বর্ষা সিজনে অলরেডি এগুলো ওপেন হয়ে যাবে যখন আমরা কাজ করতে পারবো একজন লয়ার হলে এই কেসগুলো নেগোশিয়েট করতে ভালো হয় আই হ্যাভ ফরওয়ার্ডেড যে আমাদের পরিবেশের একজন রিপ্রেজেন্টেটিভ থাকলেও ভালো হয় লিস্টে আমি এটা লিখি ওয়াটার ডেভেলপমেন্ট যেটা আছে সেটাকে যুক্ত করবো স্যার আমাদের প্রজেক্ট আমরা যুক্ত করি ঠিক আছে স্যার আমি আরেকটু পয়েন্টের সাথে যুক্ত করি স্যার আমরা স্যার 36টা খালের ভিতরে 19টা খাল আমরা কিন্তু রেডি করে বসে আছি অনেকদিন থেকে উই ওয়ান্ট টু হ্যান্ড ওভার দিস খাল টু সিটি কর্পোরেশন লেট দেম হ্যান্ডেল দেয়ার করতে গিয়ে কি চ্যালেঞ্জের মোকাবিলা হয় তারা করুক ওটা তো নিতে হবে আমরা কিন্তু বিগত অনেকদিন থেকে আমি খোঁজ নিলাম এই খালগুলি হ্যান্ড ওভার করার চেষ্টা করেও এটা আমরা কিন্তু করতে পারিনি এই যে পিডি যেটা বলেছে যে 19টা অলরেডি রেডি আমি হ্যান্ড ওভার করতে চাই আই ওয়ান্ট টু হ্যান্ড ওভার ফ্রম টুমরো লেট দেম সিটি কর্পোরেশন হ্যান্ড ওভার নিয়ে কাজ করুক আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট লাগলে উইল ডু দ্যাট বাট আমি এই মুহূর্তে আমার হাতে এটা রাখতে চাই না যেটা হচ্ছে আরো 5টা খাল যেটাও বলেছে যে নেক্সট 5 মাসের মধ্যে শেষ হবে সেটাও যেদিন শেষ হবে সেটাও আমি চাই হ্যান্ড ওভার করবো কারণ এই ক্যাপাসিটি আমি বুঝতেছি হয়তো কিছু চ্যালেঞ্জ আছে তাদের এটা টেক ওভার করে কিভাবে অপারেশন করবে দে হ্যাভ টু ডু ইট আমি আজকে না দুদিন পরে শেষ করে এখানে থেকে কাজটা করতে হবে আর আনুষঙ্গিক যে চ্যালেঞ্জগুলি আছে স্যার ওইগুলি বড় কিছু নাই ওইগুলি যদি সবাই একটু সমন্বিত হই ইট ক্যান বি ডান আমি এটাতে বিশ্বাস করি যে এইটা এই লাভ ভরসার স্থল আস্থার জায়গায় গিয়ে এটা আশাবাদ হওয়া যাবে না মানুষের কষ্ট লাঘব আমি করতে চাই না আপনাদের কাছে এই জন্যই আজকে আসা আমার মেসেজটা আপনাদের পরিষ্কার করে দিতে আপনারা এইটুকু সহযোগিতা আমাদের করবেন ধন্যবাদ স্যার স্যার পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প বর্তমানে আমাদের চিটাগংয়ের জলবিদ্যুৎ তৈরিকরণের জন্য চলমান রয়েছে এটি আমি নাজমুল হাসান সচিব মন্ত্রণালয় এখানে স্যার আমাদের মূল কাজ হলো রিটেনিং ওয়াল নির্মাণ ফ্ল্যাট ওয়াল নির্মাণ আর ব্যাংক প্রোটেকশনের কাজ আছে এবং এর বাইরে আমাদের যেগুলো নির্মাণ আছে এই বিষয়ে স্যার আমাদের সেনাবাহিনীর মাধ্যমে স্যার কাজটি হচ্ছে ইতিমধ্যে আমাদের কাজের প্রোগ্রেস ভালো আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা ঠিক করেছি মে মাসের মধ্যে সেই বিষয়ে কি বিষয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের সেনাবাহিনীর যে এই বিষয়টা আপনি নিশ্চিত করবেন যে কন্ট্রাক্টরটা আপনার মে মাসের মধ্যে স্যার যে লক্ষ্য দিয়েছে সেটি এনশিওর করবেন থ্যাংক ইউ স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার আমি কর্নেল মহিউদ্দিন স্যার আমি 34 ইঞ্চের কনস্ট্রাকশন ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনী থেকে দেখভাল করছি স্যার স্যার আমাদের যে প্রকল্প এলাকাটা দেখি স্যার মূলত আমার এখানে
তিনটা বড় কম্পোনেন্ট, একটা ফ্লাড ওয়াল, একটা হচ্ছে রিটেনিং ওয়াল যেটা স্যার ফ্লাড কন্ট্রোলের সাথে বেসিক্যালি যুক্ত, আর জলাবদ্ধতার সাথে যুক্ত সেটা হচ্ছে রেগুলেটর। আমার 21টা রেগুলেটর আছে স্যার এবং 57টা পাম্প ইনস্টলেশনের বিষয় আছে স্যার। আমরা যদি স্যার আমাদের যে প্রকল্প এলাকাটা দেখি স্যার, সেখানে আমরা সার্কেল দিয়ে মার্ক করেছি স্যার। এই 5 মাসের মধ্যে, মে মাসের মধ্যে আমরা সর্বমোট 12টা রেগুলেটর চালু করবো স্যার, যেগুলো এর মধ্যে 4টা কনস্ট্রাকশন হয়ে গেল, সেগুলো এখনো ইফেক্টিভ ইউজে আসে। সো আমরা এই মে মাসের মধ্যে স্যার 12টা রেগুলেটরকে ইফেক্টিভ ইউজের মধ্যে নিয়ে আসবো স্যার, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড 30টা পাম্প আছে স্যার, সেই পাম্পগুলো স্যার ইফেক্টিভ হয়ে যাবে স্যার, দে উইল বি ইন সার্ভিস। সামনে থেকে সরেন, নাহলে আমাদের প্রেজেন্টেশন দেখাতে সমস্যা হচ্ছে। স্যার এই 12টা রেগুলেটর এবং 30টা পাম্প চালু হলে স্যার আমরা স্যার ম্যাপে দেখতে পাচ্ছি স্যার মূলত পতেঙ্গা এরিয়া, পতেঙ্গা চট্টগ্রাম এয়ারপোর্ট এবং যে বেস জহুরুল এবং পোর্টের একটা অংশ, সেই অংশের জলাবদ্ধতা অনেকখানি কমে আসবে স্যার। আরেকটা অংশ স্যার আমাদের সদরঘাট এলাকা, সেখানে স্যার বাংলা বাজার এবং তার পেরিফেরিয়াল যে জায়গাটা আছে স্যার, সেখানকার ওয়াটার ব্লগিংটা অনেকটা সহনীয় পর্যায়ে আসবে। আরেকটা অংশ স্যার চাঁদগাঁও মোহরা ওই এলাকাটা, সেখানেও স্যার আমাদের 6টা রেগুলেটর এর মধ্যে চালু হবে পাম্প সহ। সো ওই এলাকাটার জলাবদ্ধতাটাও স্যার অনেকখানি সহনীয় পর্যায়ে আসবে স্যার। এর ফলে স্যার আমাদের এখানে যেটা আমরা হিসাব করে দেখেছি স্যার, আমার পাম্পিং ক্যাপাসিটি উড বি 5.8 crore লিটার পার আওয়ার। আমার প্রকল্প থেকে প্রতি ঘন্টায় স্যার আমি প্রায় 6 কোটি লিটার পানি পাম্প করতে পারবো। এই যে ক্যাপাসিটিটা যুক্ত হলে স্যার ডেফিনেটলি চট্টগ্রামের যে জলাবদ্ধতা সেটাতে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে স্যার। আমার যে চ্যালেঞ্জগুলো স্যার, চ্যালেঞ্জের মধ্যে স্যার প্রথমে আমার আরডিপিটা স্যার অনুমোদনের প্রক্রিয়ায় আছে স্যার, পিইসি হয়ে গেছে। আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে স্যার প্ল্যানিং কমিশনে স্যার পাঠিয়ে দেবো স্যার। নেক্সট হচ্ছে স্যার আমার যে ল্যান্ড অ্যাকুইজিশনের একটা ইস্যু আছে স্যার, আমার বড় একটা অংশের সাতধারা হয়ে গেছে। আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমরা আশা করছি চূড়ান্ত যে প্রতিবেদনটা সেটা পেয়ে যাব, প্রাক্কলনটা পেয়ে যাব। সো এর সাথে অ্যাসোসিয়েট হচ্ছে স্যার ফান্ড রিলিজটা স্যার, আমার এই জমি একবার করার জন্য এবং যে ভৌত অবকাঠামো সেটা চাহিদাও স্যার প্ল্যানিং কমিশন ইতিমধ্যে গিয়েছে স্যার, ইট ইজ আন্ডার প্রসেস। And sir, coordination with the all stakeholders like the previous project say, আমরা সবাই মিলে একত্রে কাজ করলে এবং রেসপন্সিবল কেউ যদি সবসময় আমাদের সাথে থাকে, দুটো প্রকল্পের সাথে থাকে, আমরা যে কোনো সমস্যা স্যার একসাথে বসে এক টেবিলে সমাধান করে সামনে এগিয়ে যেতে পারবো। আমি সংবাদ মাধ্যমের সম্মানিত বিভিন্ন কর্মীদের বলছি, আপনারা একটু অপেক্ষা করেন, যেহেতু প্রাথমিক ছবিটা নেওয়া হয়ে গেছে, পরবর্তীতে আপনাদেরকে আবার ব্রিফ করা হবে। ঠিক আছে, আরো দুটো প্রেজেন্টেশনের পরে আপনারা যেতে পারবেন। আমি পোর্ট অথরিটিকে অনুরোধ করছি যে আপনাদের অংশটুকু আপনারা প্রেজেন্ট করবেন। আমাদের আসলে বেসিক্যালি যে ক্যাপিটাল রেজিমটা ওটা চলছে, এটা 2 মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমাদের প্রায় 90% কাজ হয়ে গেছে স্যার। আর মেইনটেন্স রেজিম যে এটা চলমান, চ্যালেঞ্জ যেটা হলো স্যার, আমাদের নদীতে স্যার যে পরিমাণ গার্বেজ আসে স্যার, এটা প্রায় 2 মিটার মতো স্যার নিচে একদম কোনো ড্রেজার কাজ করে না স্যার। এই জন্য স্যার ল্যান্ডে এগুলোকে আসলে অ্যারেস্ট করতে হবে, আদারওয়াইজ এই চ্যানেলের নাব্যতা বজায় রাখার জন্য আমাদের খুব চ্যালেঞ্জ ফেস করতে হবে। অনেক টাকা খরচ হচ্ছে, হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। এটা আসলে স্যার মানে ল্যান্ডে কিভাবে আরো বাস্তবমুখী করা যায় স্যার। এখন যে কাজগুলো চলছে, আমার কাছে যে রিপোর্টটা আসছে স্যার, বিশেষ করে যে গেটগুলো করা হচ্ছে, স্লুইস গেট, এগুলো মনে হয় আর একটু ওয়াইড করলে ভালো হতো। এই ন্যারো করার কারণে স্যার এখানে বোথ এন্ডে স্যার এখানে ইয়ে হচ্ছে স্যার, মানে সিলটেশন হচ্ছে, ভিতরেও জলাবদ্ধতা হচ্ছে এবং বাইরের দিকেও হচ্ছে। সেই জন্য স্যার এই জায়গায় মনে হয় একটু রেনোভেশন বা একটু মডার্নাইজেশনের দরকার আছে। থ্যাংক ইউ স্যার। আর আমার এখানে প্রেজেন্টেশন একটা দেওয়া যাবে চিরঞ্জন? আমাদের তেমন কোনো প্রেজেন্টেশন নেই স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। ওয়াসাকে অনুরোধ করছি আপনাদের অংশ সম্পর্কে।
ধন্যবাদ স্যার। আমার নাম আনোয়ার পাশা, আমি মূলত অতিরিক্ত বিভাগীয় কমিশনার। গত নভেম্বরের 1 তারিখ থেকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছি। তো স্যার, এই প্রকল্পে দীর্ঘদিনের সম্পৃক্ততার সুবাদে আমার রেকর্ডে যেটা আছে, মোট 64টি খাল অথবা কালভার্টের মধ্যে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন ছিল, যেগুলো স্যার ক্রস করেছে এবং কোনো না কোনোভাবে ব্যারিয়ার হিসেবে কাজ করছে। এটা সরজমিনে আমরা দেখেছি, বিভিন্ন সংস্থার আন্তঃসংস্থা মিটিং এর মধ্যেও দেখেছি। এই 64টার মধ্যে এই 64টা স্যার আমরা নির্ধারণ করেছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং প্রকল্প বাস্তবায়নকারী আরেকটি সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে তাদের দ্বিপক্ষীয় যোগাযোগের ভিত্তিতে। এর মধ্যে আমরা 20টি লাইন আমরা অপসারণ করেছি। এর মধ্যে কিছু কিছু লাইন অন্যান্য আছে, গ্যাসের লাইন আছে, এক্সিস্টিং লাইন আছে স্যার 64টি, যেগুলো হয় উপরের দিকে তুলতে হবে অথবা গ্রামের তলায় নিতে হবে। এটার জন্য আমরা স্যার একটা ওয়ার্ক প্ল্যানও তৈরি করেছি এবং দুটো স্ট্র্যাটেজি ঠিক করেছি স্যার। এখন 64টি আছে, 64টির জন্য আমরা যে সময় সীমা যেটা নির্ধারণ করছি স্যার, ন্যূনতম 45 দিন এবং সর্বোচ্চ 60 দিন। কিন্তু এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে স্যার, এই কাজগুলো ব্যারিয়ারগুলো বেশিরভাগ হচ্ছে সিডিএর প্রকল্পে। তো তাদের প্রকল্পে অর্থ ধরা আছে, অর্থ বরাদ্দ করা আছে ডিপোজিট ওয়ার্কের মাধ্যমে এই লাইনগুলো পুনঃস্থাপনের জন্য। যদি সেই ডিপোজিট ওয়ার্কটা এবং টাকাটাও খুব বেশি না স্যার, এস্টিমেটেড হচ্ছে 3,17,00,000 টাকার মতো। এটা স্যার দুইভাবে হতে পারে, হয় ডিপোজিট ওয়ার্ক হিসেবে চট্টগ্রাম ওয়াসা করবে এবং আমি এটা দায়িত্ব নিব, আর যদি হয় প্রকল্প কর্তৃপক্ষ নিজেরা করবে, তাহলে চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা আমি দিচ্ছি। আমি যদি ওখানে থাকি তাহলে উইদিন 90 ডেজ ম্যাক্সিমাম, আপনাদের সময়সীমা স্যার 4 মাস। এই কাজটি যদি প্রকল্প কর্তৃপক্ষ উদ্যোগ নেয় তাহলে পূর্ণ সহযোগিতা চট্টগ্রাম ওয়াসা করবে। আর যদি ডিপোজিট ওয়ার্কের মাধ্যমে চট্টগ্রাম ওয়াসা করে তাহলে ওটা যেন সর্বোচ্চ 90 দিনের মধ্যে হয়, এটা আমরা নিশ্চিত করবো স্যার। ধন্যবাদ স্যার। স্যার আপনি অনুমতি দিলে স্যার আমি একটু বলতাম স্যার, এখানে যেহেতু স্যার ওয়াসা বলেছে স্যার, এখানে সিডিএস, এখানে স্যার মূল ভাইটাল রোলটা প্লে করতে সিডিএস স্যার, এবং ওই বক্তব্যের প্রেক্ষিতে স্যার আমি কিছু কথা বলতে চাই স্যার। স্যার প্রথমত কথা হচ্ছে স্যার, এখানে ওয়াসার আমাদের এমডি মহোদয় যেটা বললেন স্যার, ওয়াসার একটা ইস্যু থাকবে স্যার। আমরা যখন ড্রেন ক্লিয়ার করবো চট্টগ্রামে স্যার একটু ডিফারেন্ট ইস্যু, সেটা হচ্ছে স্যার প্রায় ড্রেনেজ আর ওয়াসার যে ফাইটগুলো স্যার, ওদের ইউটিলিটিগুলো, এবং আমি মনে করি স্যার মে মাসের মধ্যে এটাও স্যার ইয়ে করা সম্ভব, এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব স্যার। এটা একটা কমিটি করে দিয়ে স্যার, অলরেডি আমাদের কিন্তু ম্যাপ করা আছে স্যার, কোথায় কোথায় ওয়াসার পাইপ আছে, কোন কোন ড্রেন দিয়ে, কোন কোন খাল দিয়ে, এগুলো স্যার ম্যাপ বলতে আপনি করতে পারবেন। এটা একটা হতে পারে স্যার, আজকে এটা সিদ্ধান্ত হতে পারে স্যার। নেক্সট হচ্ছে স্যার আমাদের সিডিএর প্রজেক্ট বাস্তবায়ন যারা করছেন তারা যে প্রস্তাবগুলো দিয়েছেন স্যার, এটা স্যার অনেক দিন থেকে কিন্তু আলোচনা হচ্ছে। এখানে স্যার অনেকগুলো চ্যালেঞ্জ আছে খালগুলো নিতে। প্রথম কথা হচ্ছে স্যার, এই খালগুলো বুঝে নেওয়ার মতো জনবল স্যার আমাদের নাই, ক্লিয়ারলি নাই স্যার, আমার ইকুইপমেন্ট নাই স্যার। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আইনগত চ্যালেঞ্জও আছে স্যার। প্রথম কথা হচ্ছে এরপরে তো আইএমইডি আসবে স্যার, তখন এদেরকে ফেস করতে গিয়ে। আরেকটা কথা হচ্ছে স্যার, ডিবিবিতে এরকম কোনো এক্সিট প্ল্যান আছে কিনা, কমপ্লিট মানে প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট হওয়ার আগে এটা অর্ধেক বুঝাই দেওয়ার কোনো প্রভিশন আদৌ ডিবিবিতে আছে কিনা, এটাও স্যার দেখতে হবে। আর আমাদের প্রচুর অর্থের সংস্থান দরকার আছে স্যার এগুলো বুঝে নিতে। স্যার আমরা নির্ধারিত আলোচনা শুনলাম স্যার, এখন আমরা একটু এক্সপার্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিডিএর যে তালিকা সেগুলো সরজমিনে দীর্ঘদিন ধরে স্যার যাচাই বাছাই করা হয়েছে। এর মধ্যে 20টা অবস্টাকল অপসারণ করা হয়েছে, যেটা স্যার বললাম। সেটা আমি আগে এডিশনাল কমিশনার ডেভেলপমেন্ট হিসেবে আমি 2 বছরের বেশি সময় ধরে স্যার এই প্রকল্পের সাথে জড়িত, তো অনেকগুলো বিষয় জানি। সরজমিনে এরপরও যদি এই 44টার বাইরে যদি এক্সিস্টিং কিছু থাকে, সেটা যদি নিশ্চিত হওয়া যায় যে ওয়াসা অথবা ওয়াসা ছাড়াও ওখানে কর্ণফুলি গ্যাস সিস্টেম ইউটেকার আছে, আদার ইউটিলিটি আছে, যদি ওয়াসা থাকে তাহলে ওয়াসা সেটা দায়িত্ব নেবে, সেটা বলেছি স্যার। 44টা আমরা নিশ্চিত করেছি এবং 44টার জন্য আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করেছি, যেটা ডিউরেশন হচ্ছে মিনিমাম 45 ডেজ, ম্যাক্সিমাম 90 ডেজ। এবং দুটো মডালিটি স্যার, যদি ডিপোজিট ওয়ার্কের মাধ্যমে করি তাহলে আমরা করব, আর যদি সিডিএ কর্তৃপক্ষ করতে চাই পূর্ণ সহযোগিতা আমরা করবো। আর এটা আমাদের কমিটমেন্ট রয়েছে, যদিও সরাসরি ওয়াসা এই প্রকল্পগুলোর সাথে জড়িত না এবং ড্রেনেজ ম্যানেজমেন্টের সাথে ওয়াসা এখন আর জড়িত নাই, কারণ এটা একটা এমওইউর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত ক্রমে এটা ওয়াসা থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এর আগেই হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমার জমি সে দখল করে নিছে আপনার দেওয়া রেকর্ড বলে, সেখানে আমার তাকে 3 গুণ টাকা দিতে হচ্ছে। এইগুলো আপনাদেরকে একটু জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। এক হচ্ছে আপনারা লিখিত একটু দিয়ে দেন, 2 হচ্ছে যেখানে যেখানে আপনাদের কেসেস আছে, কেসের একটা তালিকা যদি আমাদেরকে দিয়ে দেন,
ওই কেসের তালিকা ধরে আমরা ঢাকায় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে কথা বলি। আপনারা পলিথিনের কথা বললেন, আপনি নিজে পলিথিন ব্যবহার করেন না, তাহলে আর পলিথিন আসবে না। দোকানদার আপনাকে ডিশ দিলে ডিশ নেবেন, তো পলিথিন দিলে পলিথিন নেন কেন? পলিথিন নিয়েন না, তাহলে আর পলিথিন আসবে না। আমরা পলিথিনের বিরুদ্ধে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাজটা শুরু করলাম। প্রথম এক মাস হয়তো আমরা সুপার শপে জোর দেবো, তারপরে আমরা কাঁচা বাজারে, এবং এখন আমরা অভিযানে চলে যাবো। আর প্রোডাকশন যেখানে হয়, এক্সপোর্টের নামে প্রোডাকশন করে মার্কেটে ছাড়া এই কাজ করা যাবে না। এখানে পুলিশের লোক ছিল সকালে, যদি ঢাকা থেকে পলিথিন ব্যাগ আসে রাস্তায় আটকে দেয়, আপনাদের তো টহল পুলিশ থাকে, ওই ট্রাকের মধ্যে আটকে দিয়ে মালামাল জব্দ করে ফেলে, তাহলে তো আর নিয়ে আসবে না। আপনারা কাজটা নিজেদের কাজটা তো নিজেদেরকে করতে হবে। এবার একটু বলি পাহাড় কাটা। পাহাড় কাটাতে আমরা একটা তালিকা ডিভিশনাল কমিশনারদের থেকে নিয়েছি। 12টা জেলার সম্পূর্ণ পাহাড়ের তালিকা আছে। ডিসি মহোদয় জানবেন, ওনাকে আমি 2টা পাহাড় কাটার জায়গা পাঠিয়েছি। উনি আমাকে ওইখানে লোক পাঠিয়ে উত্তর দিয়েছেন, এগুলি পাহাড় হিসাবে রেকর্ডেড, এগুলি খোলা হিসাবে রেকর্ডেড, এগুলো ভিত্তি হিসাবে রেকর্ডেড। তার মানে দুর্নীতি কোন পর্যায়ে গেছে, বড় বড় পাহাড়গুলো পাহাড় নামে রেকর্ড না করে, ও এটা আবার আরএসএ পাহাড় ছিল, এখন আর পাহাড়, এবং এখন পাহাড় কেটে কেটে ওরা হাউজিং করতেছে। কাজে এই মালিকানা আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে 34টার তালিকা ওনাকে দেওয়া হয়েছে। আশা করি মালিকানা বদলাবে। জমির মালিকদেরকে আমরা বলছি, রেজিস্ট্রিকৃত ডাকযোগে চিঠি দিয়ে বলা হবে, তোমার পাহাড় হলেও তুমি কাটতে পারবে না। পাহাড় কাটতে গেলে ওনারা ধরে হচ্ছে শ্রমিকদেরকে, গরিব শ্রমিকদেরকে ধরে লাভ কি? পাহাড়ের মালিককে ধরে আনেন, পাহাড়ের মালিককে গ্রেফতার করতে পারেন না, না পারার কি আছে? 2-1টা মালিক গ্রেফতার করে, পাহাড় কাটা বন্ধ হয়ে যাবে। এবার হচ্ছে আমরা টহলের কথা বলেছি, বিদ্যুৎ এবং ওয়াসা। পাহাড়ে অবৈধ বসতি স্থাপনকারীরা বিদ্যুৎ সংযোগ পায় কি করে, পানির সংযোগ পায় কি করে? আমরা গিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়ে আসি। ঘরবাড়ি ভাঙতে একটা টিম নিয়ে যেতে আমাদের কি কষ্ট আমরা জানি, কেউ যেতে রাজি না আমাদের সাথে। তারপরেও যৌথ বাহিনীকে বলে চলে অনেক অনুরোধ করে নিয়ে যাই। সবাই তো আপনারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, আপনাদের চোখের সামনে যখন পাহাড় কাটা পড়ে, আপনারা গাড়িটা থামায় ওই জায়গায় কাজটা থামান না কেন, অপেক্ষা করেন কেন? একটা আনুষ্ঠানিক অভিযোগে, আনুষ্ঠানিক অভিযোগ করতে হতো তো একটা পাহাড় 10-12 ঘন্টায় সে কেটে ফেলে। আজকে আমরা এখন যাব সে এক আকবর্ষা পাহাড় বাঁচাতে 2015 সাল থেকে মামলা করে যাইতেছে, 2023 সালে এসে মাইক খেয়ে গেছে। আজকে 2025 সাল, অবস্থান বদলেছে, আমি উপদেষ্টা হয়েছি, এখনো আকবর্ষা পাহাড় কাটে। কেমন করে কাটে? আপনারা বিদ্যুৎ পানির লাইন দেন কেন? আপনারা পানির লাইন বিচ্ছিন্ন করেন না কেন? আপনারা বিদ্যুতের লাইন দেন কেন? বিচ্ছিন্ন করেন না কেন? আমাদেরকে তো সকলকেই যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে। তবে আপনাকে বলছি, নাগিন পাহাড়টা, ভাই আপনি যাকে রাজনীতিবিদ বললো, নাগিন পাহাড়টা কে কাছে আপনি একটু খবর নেবেন, খবর নিয়ে দেখবেন যে কারা কাছে। এবং আমরা আমাদের সামর্থ্য মতন চেষ্টা করে, হাসবেন না ভাই, এটা হাসির বিষয় না, এটা খুবই জটিল বিষয়। এবার একটু আসি ওয়াইডেনিং অফ স্লুইস গেট। এটা গতকাল আমরা দেখেছি, আসলে খালের থেকে যদি রেগুলেটর কম হয়ে যায়, তার এদিকে ভরাট হয়, এটা একটা অনুশাসন আপনি দিয়ে দিবেন সচিব মহোদয়, যে কোনো ডিজাইনে ভবিষ্যতে আরেকটা হবে না। তো আমি এটা বলে আমার বক্তব্য শেষ করি। আমরা একটু আকবর্ষা পাহাড়ে যাচ্ছি। সুইচ গেট গুলো কিন্তু 4 মাসের মধ্যে, আমার মনে হয় বর্ষার আগে খুলে দেওয়াটা বেশি করবে, কারণ এক্সপায়ারিং করে। এখানে খুলে দেওয়ারও একটা ব্যাপার থাকে, উপরে যদি পানি থাকে, নিচের কমটা তাহলে খুলে দিলে আসবে। এবার আপনার সাথে বসে কথা বলতে আমি একটা পয়েন্ট আপনি পরিবেশের দিকে তাকাবেন না, এটা দেশের আইন, পাহাড় কাটা যাবে না। এবং আপনি সিডিআই হিসাবে আপনি আটকাবেন, পরিবেশ তার কাজ করলো না, ফেলে দিলাম পরিবেশকে, আপনি আপনার কাজ কতটুকু করেন সেটা আমাকে বলেন। সিডিআই যে আকর্ষণ পুরো রাস্তাটা করলো, ওই রাস্তাটা কে করলো? সিডিআই করলো। আপনি পরিবেশের দিকে আঙ্গুল দেওয়ার আগে নিজের দিকে দেখবেন যে আপনি কি করেন। আর বাড়ির অনুমতি, পরিবেশ তো পাহাড়ে বাড়ির কথা তো বলতেছে না,
পাহাড় যে টাকাটার কথা আপনি বলতেছেন ওটা ল্যান্ড রেকর্ডে পাহাড় নাই, ওটা বাস্তবে বিশাল পাহাড়। ল্যান্ড রেকর্ডে যেটা পাহাড় নাই ভাই, ওটা ভিত্তি দেখানো আছে। বলা কি যাবে? আমরা আপনারা শুধু আমরা বলতে পারবেন, আমরা যথাসম্ভব সবার কথাই শুনবো, কিন্তু শুধুমাত্র এই 4 মাসে কি করা যাবে কিংবা যে ওয়ার্ক প্ল্যান আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে সেটার মধ্যে বক্তব্যটা সীমিত রাখলে আমাদের জন্য সুবিধা হয়। এখন আমি ইঞ্জিনিয়ার দেলোয়ার বলছি। 1988 সাল থেকে এই নালা খালের মধ্যে ঘুরছি আর কি। সারিয়া খালেদ ছিল, ওর সাথে আন্দোলন করেছিলাম। 88 সালে প্রথম সেমিনার, আর সর্বশেষ সেমিনার ওই রাজা নাপা বেলায় উনি অর্গানাইজ করেছিলেন সর্বশেষ সেমিনার সেখানে, এবং উনি ওটার জন্য কিন্তু পয়সাও দিয়েছিলেন আমাকে লেখার জন্য আর কি, পারিশ্রমিক প্রথম পেয়েছি জীবনে। যাই হোক, এখন এইখানে ভাবছিলাম যে অনেক কথা বলতে পারবো, কিন্তু অনেক কথা বলার সুযোগ নেই। কিন্তু কথা বলি কোনো না কোনো সময় আপনাদের কাছে পৌঁছানো উচিত। যদি অনুমতি দেন আমি হয়তো মাসখানিকের মতো একটা লেখা আপনাদের কাছে পাঠাবো। এটা হচ্ছে মানে জন্মই আমার আজন্ম পাপ। এই ড্রেনেজ প্রজেক্টটার জন্ম হয়েছে বিকৃত ভাবে, বিকলঙ্গ ভাবে এবং বিকৃত ইচ্ছা শক্তি থেকে। কারণ এই প্রজেক্টটি যখন হওয়ার কথা সিটি কর্পোরেশনের, এটি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডও এটার জন্য স্পেশালিস্ট, তারা এই প্রজেক্টটি তৈরি করে যখন মানে বিভিন্ন মতামত দিতে যাচ্ছে, সিটিএতে একটি মতামত দিয়েছিল, আমি সেখানে ছিলাম। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একজন ইঞ্জিনিয়ার ওখানে আছেন, উনি বোধহয় জানবেন ইতিহাসটা। এবং সেই সময় সিডিএর চেয়ারম্যান এটাকে হাইজ্যাক করলেন। মাঝখান থেকে কিছু অংশ সুবিধাজনক, বন্দরের সাথে ধাক্কাধাক্কি হবে না এই অংশটা, আর অন্য জায়গায় ঝামেলা হবে, অংশটুকু বাদ দিয়ে মাঝখান থেকে একটা অংশ নিয়ে রাতারাতি কোনো ফিজিবিলিটি স্টাডি ছাড়া এই প্রজেক্টটা নিলেন। এবং প্রধানমন্ত্রী সিডিএর চেয়ারম্যানকে ভালোবাসতেন। আমি ইতিহাসটা একটু বলার দরকার আছে মনে হয়, যদি মনে করেন যে শুনতে চান না তাহলে বলবো না, শুনতে না চাইলে বলবো না। আমি কথাটা বলার দরকার আছে, এটা ইতিহাসটা না জানলে আমি লিখে পাঠাবো। কিন্তু এখন বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে ডিজাইনের মধ্যে ত্রুটি ছিল। আমরা বিরোধিতা করার কারণে এখানে ইঞ্জিনিয়ার সুভাষ বড়ুয়া আর আমি, আমাদের দুজনকে চট্টগ্রাম উন্নয়নের শত্রু উপাধি দেওয়া হয়েছিল। কারণ জন্মলগ্ন থেকে ত্রুটি বিচ্ছিন্ন ছিল। খালগুলির ব্যাপারে যেমন কত ডিটেনশন পয়েন্ট টোটালি বাদ দেওয়া হয়েছে। আমার চট্টগ্রামের জমির মিন সি লেভেল থেকে 2.5 থেকে 3 মিটার উঁচু হচ্ছে নিচু অঞ্চলের জমিগুলি, আর বে অফ বেঙ্গলের পানি উচ্চ জোয়ারের সময় 5.5 মিটার পর্যন্ত উঠে, যার কারণে এই প্রবলেমটা জলাবদ্ধতার পানি ঢুকে যায়, সাগরের পানি ঢুকে যায়। অন্য নগরের চেয়ে ডিফারেন্সটা এখানে। এবং কাজগুলি টুকরা টুকরা করা হয়েছে। কোন কোন জায়গাতে 36টা খাল নেওয়া হয়েছে, 104টা খাল, 71টা খাল, 67টা খাল, 57 খাল, শুনতে শুনতে 36 খালে ঠেকেছে। ঠেকার পরে এখন যে সমস্যাটি হচ্ছে সিডিএ 1 বছর নষ্ট করলো, সেনাবাহিনীর ঘাড়ে চড়ে পার হওয়ার চেষ্টা করলো। সেনাবাহিনী তো প্রস্তুত ছিল না, সেনাবাহিনী আবার একটু 1 বছর পার করে সেনাবাহিনীও চেষ্টা করলো। চেষ্টা করার পরে আমার মনে হয় এখন যে পর্যায়ে আছে, এই 4 মাস যদি আমরা খুব ইন্টেনসিভ ভাবে চেষ্টা করি, অন্তত এই প্রজেক্টগুলি থেকে, এই 5টা প্রজেক্ট থেকে আমাদের এখানে 40 to 50% প্রবলেম সলভ হবে এবং 40 to 50% আমরা অ্যাচিভ করতে পারবো এই 4 মাস যদি আমরা করতে পারি। এবং তার জন্য কি করতে হবে? একটা কাজ করতে হবে, যে মামলাগুলি আছে এই মামলাগুলি। ধন্যবাদ, আপনি মামলার কথা আমরা স্যার বলেছেন, আর ব্রিগেডিয়ার বলার দরকার নেই। ব্রিগেডিয়ার সায়েন্স মহোদয় বলেছেন যে তিনি 24/7 করে দিয়েছেন। মানে বললাম তো, আগেও তো শুনে নাই, এখনো শুনবেন না, তো ঠিক আছে বলবো না, শুনবেন না, বলবো না। কিন্তু ওইটুকুলি মানে অনেক কষ্ট করেছি, বছর 2 যোগ 3 যোগ নালা কেটে কাজ করেছি। শুনতে চান না, বলবো না, অসুবিধা নেই। কারণ চট্টগ্রাম এখন এই প্রবলেম সলভ করার জন্য যেটা করতে হবে এটা আমাদের বলা দরকার। আমি সেটা তো আপনাকে বলতে কেউ মানা করছে না। আমি একটু ইতিহাসটা আমরা থেকে লিখে ইতিহাস শেষ করে যখন আমি যখন টেকনিক্যালি আসলাম তখনই তো আমাকে থামিয়ে দিলেন। না না, আপনি কিন্তু একটু সংক্ষিপ্ত করেন, আমাদের একটু যেতে হবে। আমি তো বলছিলাম যে মামলাটার জন্য করণীয় হচ্ছে, আপনারা সরকারের লোকরা আছে না, সবচেয়ে বেশি আশাবাদী। আমি খুব আশা নিয়ে এসেছি, কারণ এই গভর্নমেন্ট যতটুকু আন্তর্জাতিকতার সাথে নেমেছে, আপনারা 2 দিন যাবত এখানে পড়ে আছেন,
এই মামলাগুলো যদি আপনারা ঢাকা থেকে চেষ্টা করেন, এই মামলাটা জটগুলি ছুটিয়ে দেওয়া, অনেক জায়গায় মামলার জটের জন্য মাঝখানে কিছু কাজ করতে পারেনি। আমি 10 কিলোমিটার খালের জন্য 9 কিলোমিটার করলে 90%, কিন্তু 1 কিলোমিটারের জন্য আমি 0%, আমি রেজাল্ট পাচ্ছি না। একইভাবে যেমন ধরেন সিটি কর্পোরেশনের সিডিএর মধ্যে যে সংকটটা, সেই সংকটটা দূর করার জন্য সিটি কর্পোরেশন আর্থিক সংকটে আছে, সিডিএ এরও টাকা নাই। সেনাবাহিনী কি মেইনটেনেন্স করবে? সেনাবাহিনীর তো বাজেটের মধ্যে এটা নাই। তাইলে এইটা যদি আপনি একটু মনোযোগ দেন, এই 3 বছর, এই 4 মাস 5 মাস এটা কি করবে? যদি সিটি কর্পোরেশনকে থোক দেন, তার ইকুইপমেন্ট লাগবে, এখন জনবল লাগবে। আগে ছিল ম্যানুয়াল, এখন ইকুইপমেন্ট। আর বন্দরের ড্রেজিং এর ব্যাপারে ওনারা সামান্য ছোট থেকে নিচের দিক করেন ড্রেজিং, এবং আমাদের অনেকগুলো সুইচ গেট ওই পারে, এবং সুইচ গেটের মুখগুলি বন্ধ। ড্রেজিংটা উপরের দিকে যদি না করে তাহলে সুইচ গেট ফাংশনাল হবে না। সুইচ গেট ছোট ব্যাপারটা আপনাদের দৃষ্টিতে এসেছে, এই জন্য থ্যাংক ইউ। আর অর্থ ছাড়ের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে 76% কাজের এগেইনস্টে যদি 52% অর্থ ছাড় হয়, তাহলে এই কাজটা এগিয়ে নেওয়া খুব কঠিন। আর একটা ম্যানুয়াল তৈরি করতে হবে। ম্যানুয়ালটা হচ্ছে কি, আমি যদি এদিন কাজ করবো শেষ হবে, সেই দিনই আমার কাজটা মুখ থুরবে পড়ে যাবে, সেই দিনই মুখ থুরবে পড়ে যাবে। কেন পড়ে যাবে বলছি, আমার কিভাবে এটা অপারেশন করবে, আমার ম্যান পাওয়ার ট্রেনিং কোথায়, ইকুইপমেন্ট কোথায়, তেলের জোগাড় কোন সময় থাকতে হবে, আমার পার্টগুলি কখন থাকতে হবে, একটা ম্যানুয়াল আগে তৈরি করে এই লোকগুলিকে জোগাড় করে ঠিকঠাক করে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করতে হবে। এবং সরকারের আন্তরিকতার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রামবাসী হিসাবে। আর আমার মনে হয় যে আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম, আমার পক্ষে এটা বলা সম্ভব হলো না। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়রা, আপনাদের আন্তরিকতার ব্যাপারে আমি শতভাগ বিশ্বাসী, মাননীয় প্রধান উপদেষ্টার আন্তরিকতার ব্যাপারে শতভাগ বিশ্বাসী। আমি কষ্ট করে দরকার হয় 2 দিনের মধ্যে লিখবো, লিখে আপনাদের কাছে পাঠিয়ে দেবো। দয়া করে আপনার বিষয়টা একটু ধৈর্য ধরে যদি পড়েন, তাহলে চট্টগ্রামবাসী। ধন্যবাদ মজুমদার মহোদয়কে। কেউ বললেন? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য, আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ কামালউদ্দিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের সবচেয়ে বড় যে সমস্যাটি, সেটি সমাধান করার জন্য বিভিন্ন সেক্টর থেকে মতামত নিয়েছেন। আমি কোনো পুরাতন কথা বলবো না, আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এই 4 মাস না, এই সমস্যাটা আমরা তৈরি করেছি বছর পর বছর ধরে। 4 মাসের হয়তো আমরা স্বল্প মেয়াদের সমস্যার সমাধান করতে পারবো, কিন্তু লং টার্ম আমরা এটাতে কাজ করতে হবে। সেই জন্য একটি পলিসি ফ্রেমওয়ার্ক কিন্তু আমাদের দরকার। আমরা যেই বিষয়টা আমরা এখানে বুঝছি যে অনেকগুলো সেক্টর এখানে দায়িত্ব আছে, কিন্তু কে কি কাজ করবে, সে ফাংশনাল স্পেশালাইজেশনটা কিন্তু এখানে সুনির্দিষ্ট করতে হবে। আগামী 4 মাসে কোন কোন সেক্টর কোন কোন কাজটি করবে, এবং সেটা দিয়ে আমরা যদি শুরু করতে পারি, আমরা লং টার্ম একটা পলিসি ফ্রেমওয়ার্ক থাকবে, সেখানেই কিন্তু কোঅর্ডিনেশনের সমস্যাগুলো সমাধান হবে। এবং আমি মনে করি যে একাডেমিক ডিসকাশন সেটি অন্য জায়গায় আমরা করব। আজকে যারা কথা বলতে পারেননি, আমরা সবাইকে অনুরোধ করবো, আপনাদেরকে দাওয়াত দিব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা আগামী 27 তারিখে একটা প্রোগ্রাম করব, আপনারা সবাই ইচ্ছা মতো কথা বলতে পারবেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবো, আপনাদের মতামতগুলো আমরা সামারাইজ করে সংশ্লিষ্ট দপ্তরকে দিয়ে দিব, এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং আজকে আমাদের যারা উপদেষ্টা মহোদয় আছেন ওনাদেরকে আমরা জানাবো। ধন্যবাদ আপনাকে মাননীয় উপাচার্য। আরো যদি খুব জরুরি কেউ থাকেন, কারণ আপনি সাথে আসলে প্লেন ধরার সময় হয়ে গেছে। আমার একটা প্রশ্ন আছে। জি, আসসালামু আলাইকুম। আমি নাজমুর রহমান, আমি চিটাগং মহানগর বিএনপির মেম্বার সেক্রেটারি। আসলে আমাদেরকে জনগণের সাথে একটু কাজ করতে হয়, তো এই জন্য কথাটা বলতে হচ্ছে, নাহলে বলার প্রয়োজন ছিল না। কারণ আপনারা ইতিমধ্যে সমস্যাগুলো চিহ্নিত করেছেন এবং অনেকেই বলেছেন। তারপর আমি বলবো যে আপনারা কিভাবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এই জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে পারেন, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। কারণ আপনারা দুজনে আমাদের যারা অ্যাডভাইজার আছেন, দুজনে আমাদের চিটাগংয়ের সন্তান এবং এখানকার বাসিন্দাও ছিল। আমি আশা করব এই 4 মাসের পরে বাকি সময়টাতে আমাদের কিভাবে আবার আমরা চলতে পারি, আপনারা যদি থাকেন তাহলে সেই চিন্তাটাও আমাদের জন্য করবেন, চট্টগ্রামবাসীর জন্য করবেন। কারণ আমি যে এলাকায় বসবাস করি, চট্টগ্রাম শহরের সবচেয়ে পশ একটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল আগ্রাবাদ, সেটার অবস্থা এখন খুবই জরাজীর্ণ। পানির কারণে ওখানে মানুষ এখন আর বসবাস করতে চায় না, ওই এলাকাটা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে। তো সুতরাং আপনারা যদি এই ব্যবস্থাটা করে যেতে পারেন, আমার মনে হয় চট্টগ্রামবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে এবং ভবিষ্যতে একটা প্ল্যান করবেন কিভাবে যেন আমরা এখান থেকে আরো মুক্তি পেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি চট্টগ্রাম জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপদেষ্টা বৃন্দ,
সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, শুকরিয়া আদায় করছি আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের থেকে চট্টগ্রামের জলবদ্ধতা নিয়ে ওনারা করে আমাদেরকে আলোচনা করে রেখেছে। যারা আলোচনা করেছেন তাদের সবার কথা শুনেছি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আপনারা সবাই চট্টগ্রাম নিয়ে ভাবেন, চট্টগ্রাম নিয়ে চিন্তা করে, জলবদ্ধতা নিয়ে চিন্তা করেন এবং আপনাদের আলোচনাগুলো অত্যন্ত নোটও করেছে, নিশ্চয় উপদেষ্টা মহোদয় নোট করেছেন, কাজটা হবে। আমার একটা পয়েন্ট শুধু, সেটা হলো যে অতীতে যে এতদিন কাজগুলা করা হলো, এতগুলা বাজেট করা হলো, এতগুলা টাকা ব্যয় করা হলো, প্রথমে আমি আমার সম্মানিত উপদেষ্টা ফজল কবির খান সাহেব, সম্মানিত আমাদের ফারুক আজম সাহেব, আরো যারা আছে, একটু মেহেরবানি করে অতীতের এই কাজগুলোর পর্যালোচনা করে একটা অ্যাকশন করা। এই যে এত চুরি জামা, 300 কোটি টাকার বাজেট 1300 কোটি টাকার হয়ে যায়, এগুলি কেন? এই অফিসারদের এবং কর্মকর্তাদের এবং এদের সাথে জড়িত যারা ছিল তাদের সবাই একটা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার আওতা আনতে হবে। এটা হলো এক নম্বর। আর 2 নম্বর, আলহামদুলিল্লাহ আপনারা 4 মাসের মধ্যেই একটা প্ল্যান নিয়েছেন। আসলে যেটা বাস্তবে হয়তো কিছু উপকার হবে, কিন্তু এটা 4 মাসের মধ্যে কতদূর কি হবে তারপর উদ্যোগ নিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের সন্তান, বাংলাদেশের গৌরব, সারা বিশ্বের এই গৌরব, স্কলার, নোবেল বিজয়ী, উনি যে আন্তরিকতা দিয়ে চট্টগ্রামের জন্য করেছেন, আপনাদের মাধ্যমে আমরা বিশেষ করে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর 3 নম্বরে যেটা, কর্ণফুলীতে মাননীয় উপদেষ্টা মহোদয় একটু জায়গা দেবে, এত অবৈধ দখলটা, সুবহানাল্লাহ। এরপর আমাদের পরিবেশের যিনি বলেছেন, ভূমি মন্ত্রণালয়, আমি আরেকবার বক্তৃতায় করেছি, একটু মেহেরবানি করে আপনি ফজল কবির খান সাহেব, মাননীয় উপদেষ্টা, ভূমি সচিব এসেছিলেন, স্পষ্ট বলেছে একজন ভূমি অফিসার কিভাবে 3 কোটি টাকা খরচ করে বাড়ি বাঁধে, তার বেতন কত, তার আয় কত, এই বিষয়গুলো একটু মেহেরবানি করে আপনারা দেখে। আর বিশেষ করে চট্টগ্রামের পাহাড় কাটা আর কর্ণফুলী নদীর অবৈধ দখল, আর এটা কি পোর্ট না বাণিজ্য কেন্দ্র না দুর্নীতির কেন্দ্র না এটা কি লুটপাটের কেন্দ্র? এটাতে একটা মানে লুটপাটের কেন্দ্রে পরিণত হয়ে গেছে টোটাল বন্দর কর্তৃপক্ষ। কিভাবে এতগুলো জায়গা তারা লিজ দেয়, একবার লিজ দেয়, আরেকবার ভাঙে, আরেকবার লিজ দেয়। মানে উপদেষ্টা মহোদয়, মানুষ বেশি কষ্টে আছে। আপনারা এসেছেন, আপনাদের প্রতি অনেক আশা। 58 কোটি মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের, আপনাদের সাথে পার্সোনালি দেখা করেছি, ফারুক আজম সাহেব, ওনার সাথেও দেখা, আপনার চট্টগ্রামের সন্তান কিছু করে যেইভাবে দুর্নীতি, এই 4টায় কাজ, এটা কি খাল আছে, এই যে পরিবেশ নিয়ে বলে গেছেন, পাহাড় আছে অথচ এটাকে বানাই দিচ্ছে খাট চলে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ যারা অতীতে দুর্নীতি করেছে তাদের বিচারের একটা ব্যবস্থা করে। আর 2 নম্বর, কর্ণফুলী নদীর অবৈধ, এটার জন্য বন্দরকে টোটালি একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসে। আর 3 নম্বর, আমাদের খালগুলো উদ্ধার করার জন্য যেই বড় লোকগুলা বাড়ি বানাইছে, এই বুঝদুয়ারা, এদেরকে মেহরবানি করে লিস্ট করে প্রত্যেকটাকে কারাগারে দিয়ে দেন আর বাড়িগুলা ভেঙে ফেলেন। জলবদ্ধতার জন্য কোনো টাকা খরচ করতে হবে না। সমস্ত বাড়িগুলা, এই খালের উপর যত বাড়ি হয়েছে সব বাড়িগুলো ভাঙেন। আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার সাহেব আছে, যারা প্রশাসন থেকে একটু উদ্যোগ নেন, 4 মাসে আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না। এই বুর্জুয়া, দখলদার, জমিদার, যুদ্ধদার, এদের কাছ থেকে খালগুলা উদ্ধার করে বাড়িগুলা সব ভাঙিয়া, আমার সম্মানিত আপনাকে ধন্যবাদ সাহেব আছেন, আরো একজন লিডার, আল্লাহর বাস্তে আপনাদের প্রতি মানুষের কি যে আস্থা, আল্লাহর বাস্তে এই খালগুলা একটু উদ্ধার করে। আর চুপদেরকে ধরেন অতীতে যারা এই টাকাগুলো কামাইছে। আমি একটু কথা বেশি বলে ফেলেছি, বললো এটা দরকার আছে জনগণের জন্য। ধন্যবাদ সবাই। আমি একটু বলতে চাই, এক মিনিটই কিন্তু, মানে আমরা শেষ করে, ওকে ধন্যবাদ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইকবাল সরোয়ার। সবকিছু মোটামুটি চলে আসছে আলোচনায়। যেটা বলবো, আপনারা জানেন কিনা জানি না, আমরা বিভাগের পক্ষ থেকে গবেষণা করছিলাম 2017 থেকে 2023 সালের মধ্যে ট্রেনে করে 11 জন মানুষ মারা গিয়েছে। এই সভ্য সমাজে এই 2024-25 সালে এসে একজন মানুষের মৃত্যু কামনা না। তো শুধু খাল খনন করতে হবে না, একই সাথে কিন্তু খালি প্রোটেকশনটাও দিতে হবে। সালেহ আহমেদ নামে একজন মানুষ, একজন বৃদ্ধ মারা গিয়েছে খালে, তার লাশই খুঁজে পাওয়া যায়নি। তারপরে এবার চিন্তা করেন আমাদের খালগুলা কিরকম
আবর্জনা পরিপূর্ণ। তো এর সাথে বলবো খালগুলো পরিষ্কার করবেন, এর সাথে খালগুলো যেন প্রোটেকশন থাকে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু শেষ করতে পারি। সম্মানিত উপদেষ্টা, আমি একটু করতে চাচ্ছি 30 সেকেন্ড। আমি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কোঅর্ডিনেটর হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি। আমাদের একটা টিম কাজ করছে এখন এই মুহূর্তে জলাবদ্ধতা সমস্যা নিরসন ইয়ার জন্য, আইডেন্টিফাই করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা টিম। আমি শুধুমাত্র এই 4 মাসে কি করণীয় আমি 3টা পয়েন্ট উল্লেখ করব। এমনি আমার একটা রিপোর্ট আছে, আমি রিপোর্টটা উপদেষ্টা মহোদয়কে এবং আমাদের মেয়র মহোদয়কে আমি দিব। আগামী 4 মাসের জন্য যদি জলাবদ্ধতা নিরসন করতে হয়, প্রথমত আমাদের যেমন আমি একটা এক্সাম্পল দিই, মহেশখাল আগে গোড়া ঠিক আছে, কিন্তু এখানে এই কনস্ট্রাকশন করার সময় আসলে খালের যে সীমানাগুলো এটা সংকুচিত করে ফেলা হয়েছে, এবং এখানে এসাব ডিপো একটা জায়গা আছে, ওখানে একটা রেল ব্রিজ আছে, ওখানে টোটাল খালের প্রশস্ততা হচ্ছে 134 ফিট, এখানে 84 ফিট কিন্তু দখল করে ফেলা হয়েছে, ভরাট করে ফেলা হয়েছে, অর্থাৎ বাকি 50 ফিট দিয়ে পানি নিরসন হয়। এখন আমি পুরো মহেশখাল যদি সংস্কার করি, ওই জায়গাটা যদি আমি ক্লিয়ার না করি, তাহলে এই পানিটা যাবে না। এরকম আর বেশ কিছু বড় বড় প্রতিবন্ধকতা আছে, আগামী 4 মাসের জন্য এই প্রতিবন্ধকতাগুলো রিমুভ করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা 36টা খালের মধ্যে প্রধান খালগুলো আমরা সংস্কারে হাত দিয়েছি বা সংকুচিত করেছি, কিন্তু শাখা খালগুলো একদম আনটাচ হয়ে গেছে। যেমন হিজরা খাল নাম আসছে, আরো অসংখ্য, যেমন মহেশখালের আশেপাশে যত শাখা খাল আছে, একটা খালও কিন্তু টাচ করা হয়নি। এবং এই খালগুলো যদি টাচ করা না হয়, এগুলো যদি পরিষ্কার করা না হয়, আগামী 4 মাস পরে এই যে জলাবদ্ধতার সমস্যা 1000 কোটি টাকা খরচ করলেও নিরসন করা যাবে না। আর 3 নাম্বার হচ্ছে প্রত্যেকটা খালের মুখ যেখানে কর্ণফুলী এবং অন্যান্য জায়গায় মিশছে, ওই খালগুলো সংকুচিত করা হয়েছে মুখগুলো। আমি এদিকে যদি বড় বড় এক্সপান্ড করি বা উন্নয়ন করি, কিন্তু আমার মুখেরটা যদি সংকুচিত অবস্থায় থাকে, আমাদের এই জলাবদ্ধতা নিরসন হবে না। এই 3টা পয়েন্ট আপাতত 4 মাসের মধ্যে করার দরকার, আর বাকিগুলো হয়তো আমরা পরবর্তী সুযোগ পেয়ে করবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমি সম্পাদক ইস্টুল ওয়ার্ল্ডের একটা প্রেজেন্টেশন আছে আমার। আচ্ছা, আমরা প্রেজেন্টেশন শোনার মতো তো অবস্থা নেই, আপনার প্রেজেন্টেশনটা আমরা নিয়ে নিচ্ছি, স্যারের কাছে পৌঁছায় দিব। এমনি মুখে কিছু বলার আছে খুবই সংক্ষেপে 1 মিনিট? আমি দাবি করতে চাচ্ছি যে আপনারা ফজলে আমিনের নাম বলছেন, ফজলে আমিন নয়, আমি হচ্ছি মূল বাংলাদেশের সম্পাদকদের পক্ষ থেকে আমি আন্দোলন শুরু করছি, এবং সকল ডকুমেন্ট প্রমাণপত্র আমার কাছে আছে। আপনারা ফজলে আমিন উপস্থাপন করছেন, ফজলে আমিন হচ্ছে আমি সম্পাদকদের পক্ষ থেকে আমি এমএসআই আন্দোলন করছে স্বৈরশাসনের বিরুদ্ধে। আপনার কাছ থেকে এটা নিব, নিয়ে আমরা স্যারদের কাছে পৌঁছাবো। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে এইটা ডকুমেন্টটা একটু সংগ্রহ করার চেষ্টা করেন। আচ্ছা, আজকেও কিছু বলবেন? আপনি এটা আমাদেরকে দিয়ে যাবেন? অবশ্যই, আমার কাছে সব প্রমাণ ডকুমেন্ট এখানে আছে। ঠিক আছে, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সচিব, আমি আরেকটু ফ্লোরটা নিতে যাচ্ছি। যে বলেন, আমি একটি প্রতিনিধি হিসেবে আসছি চিকিৎসা থেকে, তো সবকিছু কথা উঠে আসছে, বাট একটা জিনিস একটু বলতে চাই, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যেটা আছে সেটা খুব একটা অ্যাক্টিভ না। দেখা যাচ্ছে যে যারা ছিলেন আগে কমিটিতে, কমিটিগুলো এখন অ্যাক্টিভ না, যার কারণে দেখা যাচ্ছে আমাদের একটু বেগ পেতে হচ্ছে আমাদের কাজকর্মগুলো করার। যদিও ধরি স্যার আছেন এখানে, সিটি কর্পোরেশন প্রধান, ওনার উদ্যোগে 4টা ওয়ার্ডে আমরা কিন্তু অ্যাক্টিভেট করতে পারছিলাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। যেহেতু এটা একটা দুর্যোগ, তা আমরা চাই হচ্ছিল এই যে অ্যাসিডি অনুযায়ী যে টিএমসি মেম্বার বা ওয়ার্ড টিএমসি বা ইউনিয়ন টিএমসি যেগুলো আছে কমিটি, এই কমিটিটাকে একটু অ্যাক্টিভেট করার জন্য। এটা যদি অ্যাক্টিভেট না মনে অনেকগুলো কাজই, কারণ ফ্রন্ট লাইনে কিন্তু তারাই কিন্তু এই কাজে নামে, তো এইদেরকে একটু অ্যাক্টিভেট করতে পারলে। আচ্ছা, আপনার তথ্যটা আমরা পেয়েছি, আমরা সংশ্লিষ্ট জায়গায় সেটা ধন্যবাদ। ধন্যবাদ। আপনি এক মিনিট বলবেন, আর চেয়ারম্যান বন্ধ কর্তৃপক্ষ এক মিনিট বলবেন। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি জাস্ট আপনারা স্যার এত কষ্ট করে এতদিন এখন পর্যন্ত ছিলেন, আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে এতটুকু আশ্বস্ত করতে চাই, সেনাবাহিনী যে 2টা প্রকল্পের সাথে যুক্ত রয়েছে এখানে স্যার জলাবদ্ধতা নিরসনের জন্য, there will be distinct change
ফর দি নেক্সট 4 মান্থ। এটাও আপনাদেরকে আশ্বস্ত করছে এখানে স্যার, আপনাদের এই যে সচেতনতা এবং আপনারা আসছেন, এটার বড় একটা ইম্প্যাক্ট এখানে অবশ্যই আসবে। আমরা আশা করবো স্যার সামনের সময়টা যখন আপনি আসবেন, আগামী এই যে 5 মাসের মাথায় চেঞ্জ এবং জনগণের ভোগান্তি কমবে। জনগণের ভোগান্তি কমার জন্য যা কিছু দরকার সেটাই আমরা করবো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ধন্যবাদ ব্রিগেডিয়ার মহোদয়। এখন আমি চেয়ারম্যান বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করছি আপনি আপনার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা আসলে চ্যানেলের যে নাব্যতা, এটাই আমাদের মেন চ্যালেঞ্জ। এটার জন্য পরিকল্পনা দিয়ে আমরা স্যার যে মেটেরিয়াল এবং ক্যাপিটালাইজিং সব করতেছি, যাতে নাব্যতা সবসময় থাকে, এবং এটা থাকলে আমার মনে হয় জলবদ্ধতা কমার ক্ষেত্রে এটা অনেক সহায়ক ভূমিকা রাখছে। তাছাড়া আমরা সমন্বিতভাবে কাজ করছি, যে আমাদের মেয়র মহোদয়ের সাথে আমার রেগুলার ইন্টারাকশন হয়েছে, আমরা সমন্বিতভাবে কাজ করছি। ইনশাআল্লাহ এটা অগ্রগতি আগামীতে দিতে হবে। ধন্যবাদ। আমার মনে হয় আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যারকে। ধন্যবাদ। আমি ইতিমধ্যে কথা বলেছি স্যার। আমি একটু যে বিষয়ে বলতে চাই স্যার, আপনি ইতিমধ্যে এখানে আসেন পানির বোর্ডে আমাদের মানে সেনাবাহিনীর কাজ শেষ করবে। স্যার সময় দিয়েছেন 4 মাসের মধ্যে কাজ শেষ করবে। এরপরে কিন্তু এটাকে আমাকে ওএনডেমের আওতায় পরিচালনা করতে হবে। সুতরাং আমাকে ওএনডেম বাজেট এবং জনবল নিয়োগের যে বিষয়টি, এটি এখন থেকে শুরু করতে হবে। এটি শুধুমাত্র আমাদের ক্ষেত্রে আমি অনুরোধ জানাবো অন্যান্য সংস্থার ক্ষেত্রে যেন একই রকম কাজটি শুরু করা হয়। আরেকটি বিষয় বলতে দিতে চাই, সেটি হলো আসলে আমাদের শিক্ষার্থী এবং মসজিদের ইমাম সাহেবরা যদি একটু সচেতনভাবে সবাইকে সচেতন করেন আমাদের লোকজনকে, তাহলে আমাদের যে খাল এবং নদীতে যেন কোনো অবস্থাতেই কোনো বর্জ্য অথবা পলিথিন না ফেলেন, তাহলে আমাদের এই যে কাজটি হবে সেই কাজ সাস্টেইন করবে। স্যার আপনাকে ধন্যবাদ স্যার। স্যার এখন আমি আমাদের মাননীয় উপদেষ্টা ফারুক ইয়াকুব স্যার অনুরোধ করছি আমাদের আপনাদের দীর্ঘ সময় শুনেছি, আরো শুনবার ইচ্ছা ছিল এবং দেখার ইচ্ছা ছিল। একটা ধারণা আমি চট্টগ্রামবাসী হিসেবে আমার মধ্যে সর্বক্ষণ ছিল যে চট্টগ্রামের জলবদ্ধতা বিষয়টাকে কি করে নিরসনের প্রেক্ষাপটে উচ্চ মাত্রা দেওয়া যায়। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সেটা দিয়েছেন এবং ফজলুল ভাই এবং আমাদের সবাইকে দায়িত্ব দিয়েছেন। আমরা মনে করছি সংশ্লিষ্ট যে সমস্ত সংস্থা সমূহ এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা ঢাকায়ও শুনেছি, এখানেও সরজমিনে দেখলাম এবং আমরা শুনেছি। আমরা একটা কর্ম পরিকল্পনা এর থেকে তৈরি করে নেব এবং সেই অনুযায়ী আমরা ইন্টেন্সিভলি এটাকে ফলো আপ করব। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে, আপনারা যে সমস্ত বুদ্ধিদীপ্ত মতামত ইতিমধ্যে আমাদের এখানে দিয়েছেন, এগুলো অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। এখানে প্রযুক্তিগত বিষয় সহযোগিতার ব্যাপার আছে, আইন বিষয় আছে এবং অর্থ সংস্থানের ব্যাপার আছে। সবকিছুই আমরা সমন্বিত করে একটা ব্যবস্থায় যেতে চাই, যেখান থেকে আমরা এই যে জলবদ্ধতা বিষয় থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ পরিত্রাণ যাতে আমাদের হয়, এই ব্যবস্থায় আমরা নিবিষ্ট থাকবো। আপনারা যারা বলতে পারলেন না, অনেক বলার ইচ্ছা ছিল, তাদের কাছে সনিবদ্ধ অনুরোধ, আপনারা স্থানীয় পত্র পত্রিকায় লিখুন, জনমত সৃষ্টি করুন এবং আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আশা করছি এই জলবদ্ধতার ক্ষেত্রে আমরা একটা উল্লেখযোগ্য জায়গায় আমরা যেতে পারবো। আমি এই ক্ষেত্রে যে সমস্ত সরকারি সংস্থারা চট্টগ্রামে কাজ করছেন, এখানে তারা নানা নিজস্ব মধ্যে যে সমঝোতা কোঅর্ডিনেশন এ নিয়ে যে বিপর্যয় আমরা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, যে বিষয়গুলি প্রতিষ্ঠানগুলোর কথাবার্তার মধ্যেই উঠে এসছে যে খালগুলো যারা তৈরি করে দিয়েছেন তারা এই মুহূর্তে হস্তান্তর করতে চায়, কিন্তু যাদের হস্তান্তর করবে তাদের পর্যাপ্ত রকমের জনবল থেকে শুরু করে প্রযুক্তিগত সহায়তা নেই। ফলে এইসব বিষয়গুলো আমরা অভ্যন্তরীণ বিষয়গুলো আমরা জানলাম, সবাই জানলাম, পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে জাতিও জানবে, সবাই জানবে আমাদের কি সীমাবদ্ধতা আছে আর কি সফলতা আছে, সবটাই আমরা এখানে ব্যক্ত করেছি, সবার সামনে উন্মুক্ত ভাবে করলাম।
আশা করছি সমস্যা যখন আমরা চিহ্নিত করে পেরেছি তখন আমরা এটা সমাধানও আমরা বের করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার প্রেজেন্টেশনটা কি দিতে দিবেন? স্যার, এখন আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, এবার আমাদের সামনে মূল্যবান বক্তব্য দিন। যেহেতু এখানে মানুষ ভ্যালু ফর মানি পায় নাই, মানে যে টাকা খরচ হয়েছে সেটা সুফল যেহেতু মানুষ পায় নাই, তো ওই জন্য নতুন টাকা বরাদ্দ কিন্তু ভয়ানক সমস্যা। যেখানেই যাবেন ওই যে প্ল্যানিং কমিশন জিজ্ঞেস করবে এই যে তোমাকে যে আগে টাকা দেওয়া এটা কি হলো, এটা কি উপকার হয়েছে। তো ওই জন্য এটা একটা বড় সমস্যা, নতুন টাকা প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় সমস্যা দিয়ে। দ্বিতীয় যে কথাটা আসছে যে এখন এর মধ্যে আমাদের কিছু করতে হবে। তো এখন এই যে প্রথম হচ্ছে যে যেটা সমস্যা সবাই যেটা চিহ্নিত করছে সেটা হচ্ছে যে ওখানে যে নালা নর্দমাগুলো যে পরিষ্কার করা হয় না, তারপরে খালগুলোতে যে বর্জ্য এসেছে, এইটা হচ্ছে সবার আগে, এইটা আমরা করারই করবো। তো এইটা ব্যাপারে এটা কিন্তু যে একটা ট্রেডিশনাল পদ্ধতি, ওই যে বললাম যে ওই যে সিটি কর্পোরেশনের তো অনেক এইসব পদে অনেক লোক নিয়োগ করা আছে, তাদের কাছ থেকে তো কোনো কাজ পাওয়া যায় না এবং কাজ ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো সেই জন্য আমরা এটা একটা কি বলে সামাজিক আন্দোলনের মতো করে করতে হবে। সেটা হচ্ছে যে আমরা এরকম ধরেন হয়তো 1000 খানেক আমরা লোককে আমরা নিয়োগ দেব 15 দিন মতো সময়ের জন্য, 15 দিন মতো সময় দিয়ে তাদেরকে ওই যে উত্তর দিতে হবে, পরিষ্কার করার জিনিসপত্র দিতে হবে। এইগুলো দিয়ে আমরা ওই যেটা বললাম যে যেগুলো যেগুলো ওই যে সেকেন্ডারি যেগুলো খায় সেগুলো আমরা পরিষ্কারের জন্য আমরা করে দেবো, ব্যবস্থা করে। কিন্তু এইটা করা হবে। আর যেটা বললাম যে পুনরুদ্ধারের জন্য অনগোয়িং যে প্রজেক্টস আছে সেই প্রজেক্টের ইউটিলিটি যার শিফটিং, উনি ইউটিলিটি শিফটিং করবেন, যিনি কি বলে যে পাম্প হাউস কিংবা সুইচ গেটের আছে পানির সম্পদ করবেন, তারপর অন্যান্য যেগুলো খাল করার ব্যাপার আছে সেগুলো ওনারা করবেন। এবং এগুলোতে আমরা ওই যে একটা কথা বলা হচ্ছে যে ইয়েগুলো মানে যে মামলা, তো আমরা মামলাগুলোর একটা তালিকা আমরা দিয়ে যাব এবং আমরা এই মামলাগুলো যাতে সুরাহা হয় সেটার জন্য আমরা পদক্ষেপ। এরপরে যেটা আমরা নেব সেটা হচ্ছে যে ওই যে জমি অধিগ্রহণের একটা সমস্যার কথা বলা আছে, তো সেটা আমরা সব সংস্থা থেকে অধিগ্রহণের কি কি সমস্যা আছে সেগুলো আমরা নিয়ে নেব এবং সেগুলো আমরা বিভাগীয় প্রশাসক এবং জেলা প্রশাসকের মাধ্যমে এটাকে আমরা ত্বরান্বিত করব। তো এখন আমরা যেটা বললাম যে আমাদের এখন কিন্তু ওই যে খুব একটা মায়োপিক, খুব স্বল্প মেয়াদী একটা দৃষ্টি, আমরা 4 মাসের মধ্যে কি করবো সেটা দেখি। কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু এই করতে হবে, সচেতনতা হতে হবে যে আমাদের নদীগুলো ভরাট হলো কেন। ওই যে বললাম যে পাহাড় থেকে পাহাড় কাটা হয়েছে, মাটি এসে যাচ্ছে, তো পাহাড় কাটা বন্ধ না হলে তো আবার সেই একই অবস্থা হয়ে যাবে। তো ওই জন্য আমরা পাহাড় কাটার বিরুদ্ধে খুব স্পষ্ট একটা অবস্থান আমরা নেব এবং পাহাড় কাটা বন্ধ করার জন্য জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনকে খুব নির্দেশ দেওয়া হবে। এবং অন্য বারের উদ্যোগের মধ্যে এইবারের উদ্যোগের একটা পার্থক্য আছে। এইবার যারা ফেল করবে তাদের জন্য কিন্তু কনসিকুয়েন্স আছে। আগে আমরা আলোচনা করছি কিন্তু হয় না, এরপরে কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করা। যেমন এই যেটা বললাম যে আমরা করবেন যে সেকেন্ডারি ড্রেন গুলো পরিষ্কার করার যে উদ্যোগ, এটা জন উদ্যোগ যেটা নেওয়া হবে সেটা দেখার জন্য আদিলুর রহমান খান সাহেব আছেন, আমাদের আরেকজন উপদেষ্টা, যিনি ওয়ার্কস মিনিস্ট্রি এবং শিল্প গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি এসে কাজটা শুরু করবেন। তো ওই জন্য এইখানে কিন্তু কনস্ট্যান্ট মনিটরিং হবে। যে আমরা যে আসছি যে চলে গেলাম সেক্রেটারিয়েটের আতিথ্যতা নিয়ে, এটা কিন্তু শেষ হবে প্রত্যেকটা পর্যায়ে। প্রথম কথা হচ্ছে যে যারা স্থানীয় আছেন তারা করবেন। তারপরে হচ্ছে যে দপ্তরের, যেমন যে দপ্তরের, সেই যে দপ্তরের যারা প্রধান আছেন, ঢাকায় যারা আছেন, তারা এসে মনিটরিং করবেন এবং আমরা এসে এটা মনিটরিং করব এবং যিনি ফেল করবেন তাকে কিন্তু এটা দায় নিতে হবে। তো এই যে একটা হচ্ছে যে পাহাড় কাটা, এটা বন্ধ করবো।
এবং এই যে যেটা বলা হয়েছে যে বিদ্যুৎ সংযোগ, এখানে বিদ্যুতের কেউ আছেন? আচ্ছা, যে ওই যে আমাদের চিফ ইঞ্জিনিয়ার গেছে, তাকে পরিষ্কার নির্দেশ দেওয়া হবে যেখানে পাহাড় কাটা হয় সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ এবং ওই যে বর্ষার যে সংযোগ সেগুলো আমরা বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেব। এটা তো হতে পারে না, এটা ইমিডিয়েটলি করা হবে। এটা ইমিডিয়েটলি যেসব এলাকায় পাহাড় কাটা হয়, রিজওয়ানা আপা গেছেন, ওনার থেকে একটা পরিবেশ ইয়ে থেকে আমরা যেটা পাবো সেটা থেকে আমরা সেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবো, কারণ এটা তো হতে পারে না। মানে এটা যে কি মানে পাহাড় কাটার জন্য বিদ্যুৎ দেওয়া হবে, এটা তো এটা হতে পারে না, কারণ এটা আবার এই সমস্যা। আরেকটা হচ্ছে যে ওই যেটা হচ্ছে বর্জ্য, এই যে এখন আপনি ঠিক আছে পাহাড় কাটা বন্ধ করলেন, মাটি আসা বন্ধ করলেন, কিন্তু ওই যে ময়লা কোথায় যাবে? তো এখন এই যে ময়লার ব্যাপারে কয়েকটা জিনিস, একটা হচ্ছে সিটি কর্পোরেশন এবং অন্যান্যরা ঘোষণা দিয়ে দেবেন যে আপনি কেউ যদি বাইরে উন্মুক্ত জায়গায়, বিশেষ করে খালগুলো যদি ময়লা নিক্ষেপ করে কিংবা ড্রেনে যদি ময়লা নিক্ষেপ করে, এটা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা প্রথমে একটা ঘোষণা হবে। তারপরে হচ্ছে যে আমরা এটা ব্যাপারে মোবাইল কোড করব। মোবাইল কোড করে আমাকে বিভাগীয় কমিশনার বলছেন যে উনি প্রাথমিকভাবে জেলা কিংবা বিভাগে যে ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে প্রাথমিকভাবে ইয়ে করবেন, এবং যে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সংখ্যা সংস্থার জন্য, সিডিএর জন্য কিংবা সিটি কর্পোরেশনের জন্য যে অতিরিক্ত যে ম্যাজিস্ট্রেট দরকার হবে সেটা আমরা সংস্থাপন সচিবের সাথে কথা বলে সেই আমরা ইয়ে করব। তাহলে এটা হলো। কিন্তু কথা হচ্ছে যে আপনি লোককে মানা করলেন আপনি ময়লা ফেলতে পারবেন না, তারপরে আপনি লোককে কি বলে যে শাস্তি দিলেন, কিন্তু তো শেষ না, ময়লাটা তো উঠাতে হবে। ময়লাটা তো মানে ময়লা যদি আপনি উঠায়, ময়লা তো আর বাড়িতে রাখা যাবে না, বুঝছেন না? তো ময়লাটা তো উঠানোর জন্য, তো এই জন্য আমরা যে সিটি কর্পোরেশনের যে বর্তমান যে ব্যবস্থা আছে ময়লা ইয়ে করা, পরিষ্কার করা, সেটাকে আরো আমরা একটু দ্রুতগতি দেব। তো এই যে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমরা এই যে 4 মাসের জন্য এটা করি, কারণ এটা যদি আর এটা আবার যেটা বলছে যে আমি এটা যেহেতু বলছি, আপনারা মনে করবেন না যে আমরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অনাগ্রহী, এটা কিন্তু না। কিন্তু বলা হচ্ছে আমি যদি কোনো ফল না পাই তাহলে এগুলোর উপরে কে টাকা দেবে, বুঝছেন? আপনি যদি একটা ব্যবসা যদি কনস্ট্যান্টলি লস থাকে, আপনি সেই ব্যবসায়ী আর টাকা দেবেন, আপনি দেবেন না। তো সরকারি উন্নয়ন প্রকল্প একই জিনিস, আপনি যদি কোনো ফল না পান তাহলে খামাখা আপনি এটা টাকা ঢেলে তো ইয়ে হবে। তো ওই জন্য আমরা আশা করবো যে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই, সাংবাদিকদের সহযোগিতা চাই, নাগরিকদের সহযোগিতা চাই, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাই, আমাদের বিভিন্ন সংস্থার সকল পর্যায়ের কর্মীদের সহায়তা চাই। আমরা আশা করি যে এর মধ্যে আমরা একটা কি বল দৃশ্যমান সুফল, খালি ওই বললে হবে না যে আমি এটা করেছি সেটা না, মানে এটা দৃশ্যমান একটা সুফল আমরা আশা করি আমরা দেখতে পাবো। আগামী বর্ষায় আমরা আসবো, বিশেষ করে যখন ইয়ে হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমরা যারা আমাদের যাদেরকে এই 4 জনকে যাদের দায়িত্ব দেওয়া আছে, আমরা এগুলো এসে দেখবো, এবং আমরা তখন যদি ফেল করি তখন আমরা এটার জন্য দায় নেব, এবং যেটা বললাম যে আমরা কি বলে যে, এবং এই জন্য যারা দায়ী, যারা আমাদেরকে ফেল করতে বাধ্য করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অবৈধ দখলদার এই খালগুলা, এই সাবটাইটালের মধ্যে যতগুলা বিল্ডিং আছে, এই বিল্ডিং গুলার মধ্যে যদি কয়েকটাও ভাঙ্গিয়া যদি আমাদের না, অ্যাকচুয়ালি ভাঙা হয়েছে, একজনদের হয় না তা না, কিন্তু এই যে আমরা কালকে যে গেলাম দেখলাম যে বেশ কিছু বিল্ডিং কিন্তু ভাঙা হয়েছে, একদম যে হয় না তা না। তবে হচ্ছে যে এটার তুলনায় যে পরিমাণ অবৈধ দখল হয়েছে সেই তুলনায় হয়তো এটা এমন হয়ে যাবে, কিন্তু এটা তো একটা প্রক্রিয়া আছে, যেটা বললেন যে ওই যে উচ্ছেদের মামলা এক প্রক্রিয়া আছে, তো সেগুলো আমরা বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসন আপনি ওখানে গিয়া দেখেন কি অবস্থা, বস্তি এলাকা অমুক সরকার, এই বস্তি এলাকা অমুক সরকার, এই বস্তি এলাকা অমুক সরকার, আল্লাহ বাস্তে কর্ণপুরী ফিরিঙ্গি বাজার থেকে শুরু করে দৌড়ে এই অবৈধ গর্জিনের শ্রাণী এগুলো তো তুলেন না আল্লাহ বাস্তে। যাই হোক, এইটা আমরা যেটা বললাম যে আমরা যে আমাদের যে সীমিত সময় এবং সীমিত
সামর্থ্য এর এর সর্বোচ্চ ব্যবহার করে আমরা চেষ্টা করি এবং আমি আশাবাদী যে আমরা এটাতে সফল হব।